পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই তিনটা দলকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টটা শুরু হলো আজ থেকে পাকিস্তানের মাটিতে, যেটা মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ড্রেস রিহার্সেল বলতে পারেন। অন্ততপক্ষে এই তিনটা দলের শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রথম ম্যাচটা হলো যেখানে পাকিস্তান মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের ফরম্যাট হচ্ছে প্রত্যেকটা দল মানে তিনটা দল সবাই সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইটা দল তারা ফাইনালে মুখোমুখি হবে পরস্পরের। আজকের প্রথম ম্যাচটাতে পাকিস্তানকে আসলে দাঁড়াতেই দেয়নি নিউজিল্যান্ড এই ম্যাচটাতে বিশাল একটা জয় পেয়েছে ৭৬ রানের, এবং সেইখানটাতে টুর্নামেন্টের শুরুটা যেমন তারা ভালো করলো, ফাইনালে ওঠার সম্ভাবনাটা যেমন উজ্জ্বল করলো। মানে ফাইনালে ওঠা মানে হচ্ছে গিয়ে একটা এক্সট্রা ম্যাচ খেলার সম্ভাবনা, একটা শিরোপা জিতে কনফিডেন্সটা অনেক বাড়িয়ে নেওয়ার সেই সুযোগটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এই যে ম্যাচটা হলো যেখানে পাকিস্তানের আমি বলছি আসলে কম্পিটই করতে পারলো না, শুধু সেইটা না, তাদের আরো একটা টেনশনেরও যথেষ্ট বড় কারণ হয়ে গেছে ম্যাচের রেজাল্টের বাইরেও। এই ম্যাচে পাকিস্তানের এই বিপর্যয় আসলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? সেইটা তো একেবারেই অবভিয়াস নাকি, যদি আপনি ম্যাচ দেখে থাকেন। দেখুন, এই ম্যাচটাতে যখন নিউজিল্যান্ড শুরুতে ব্যাটিং করছিল সেই ব্যাটিংটা তারা খুবই ঢিমে তালে করছিল। মানে কেন উইলিয়ামসন যেই ইনিংসটা খেলেছেন 89 বলে 58 রানের, সেই ইনিংসটা যেমন সেই 90s-এর ইনিংস, 90 দশকের ওয়ানডে ক্রিকেটের ইনিংস, নিউজিল্যান্ডের ওভারঅল ইনিংসটাও আসলে ওইভাবে এগোচ্ছিল। তাদের শুরুতেই ফার্স্ট ওভারে শাহিন শাহ আফ্রিদি উইলিয়াংয়ের উইকেটটা তুলে নিয়েছেন, আবরার কিছুক্ষণ পর কটওয়েল বোল্ড করেছেন রাচিন রবীন্দ্রকে, তারপরে কেন উইলিয়ামসনের সঙ্গে ড্যারিল মিচেলের যে পার্টনারশিপ 95 রানের, সেই পার্টনারশিপের রান হচ্ছিল বটে, কিন্তু ওই বললাম এমন ঢিমে তালে হচ্ছিল মনে হচ্ছিল যে একটা মন্দ্র সপ্তক তালে ক্রিকেট খেলা চলছে। ওয়ানডে ক্রিকেট এখন যেভাবে বদলে গিয়েছে সেভাবে যদি হিসাব করে দেখেন, সেইখান থেকে উইলিয়ামসন আউট হলেন, তারপরে গিয়ে ড্যারিল মিচেল শেষ দিকে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেন এবং 84 বলে 81 রানের একটা ইনিংস খেলেছিলেন। সবই ঠিক আছে, কিন্তু ইনিংসে যখন 44 ওভার শেষ হয়েছে নিউজিল্যান্ডের, তখন তাদের স্কোর দেখাচ্ছে 5 উইকেটে 232। কত রান হবে? 270, 280। তো এখনকার তো মানে টি-20-তে 300 ছুঁই ছুঁই অবস্থা, 300 250, মানে 250 তো মোটামুটি রেগুলারই হচ্ছে। সেইখানে ওয়ান ডে ম্যাচে 50 ওভারে যদি ওই 260-70 রানই বা 270-80 রানই বা, আর এমন কি, সেইখান থেকে নিউজিল্যান্ড তাদের স্কোরটাকে নিয়ে গেল 330-এ। 44 ওভার শেষে 5 উইকেটে 232, শেষ 6 ওভারে তারা 98 রান তুলেছে আরো একটা উইকেট হারিয়ে। এবং ওই জায়গাটাতে যে তারা ঝড় তুলেছে, সালমান আগাকে দিয়ে শুরু হয়েছিল, তারপরে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সবাইকে একেবারে তুলোধুনো করে ছেড়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। আসলে ব্যাটসম্যানরা মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি গ্লেন ফিলিপস। অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন তিনি। ওই যে আমি যেই পয়েন্টের কথা বলছিলাম, ওই পর্যন্ত তিনি 44 ওভার পর্যন্ত 48 বলে 36 রান করেছিলেন, তারপরে গিয়ে ওইখান থেকে শেষ 26 বলে 70 রান করেছেন তিনি। এবং ওই কারণেই ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটাও গ্লেন ফিলিপস পেয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত 106 রানে তিনি নট আউট থাকেন 74 বল খেলে, এবং এতে করেই নিউজিল্যান্ডের স্কোরটা যেটা আসলে 270-80-র মধ্যে আটকে যাওয়ার কথা ছিল, সেইটা 330 পর্যন্ত চলে যায়। আর নিজেদের মাঠ লাহোরে খেলা হচ্ছে, নতুন স্টেডিয়াম, সেইখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের একটা ব্যাটিং ইনিংসের কথা যদি আমি বলি, যে একটা জয় দিয়ে শুরু করার জন্য একটা বড় চ্যালেঞ্জের সামনে তারা পড়েছে। বোলিং ইনিংসে তাদের আবার একটা সর্বনাশ হয়ে গিয়েছিল যে হারিস রৌফ ইনজুরির কারণে ছিটকে গেছেন। মানে হচ্ছে কয়েক ওভার বোলিং করার পর তিনি তার বোলিংটা শেষ করতে পারেন। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হারিস রৌফও ফেরেন কিনা সেটাও তাদের একটা বাড়তি চিন্তার বিষয়। ব্যাটিংয়ে নেমে যে আপাত চিন্তাটা হচ্ছে হারিস রৌফ তো আর তাদেরকে ম্যাচ জেতাবে না, তাদের ব্যাটসম্যানরা জেতাবে, কিন্তু তাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচটাও, এবং সেইখানটাতে এদিকে যেমন কেন উইলিয়ামসন, এদিকে তেমনি হচ্ছে গিয়ে বাবর আজম, দুইজনেই মডার্নলি গ্রেট, কোনো ডাউট নাই। কিন্তু ধরেন এখনকার এই টি-20 বা ওয়ানডে ক্রিকেটের সঙ্গেও বা কতটা যান, সেই প্রশ্নগুলো উঠছে যখন বাবর আজম এইখানটাতে আজকেও 23 বলে 10 রানের একটা ইনিংস খেলেন, 330 রান তারা করতে নেমে। ফখর জামানের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপটা 10 ওভার স্থায়ী হয়েছে, 10th ওভারে লাস্ট বলে গিয়ে বাবর আজম আউট হয়েছেন, কিন্তু রান হয়েছে দলের মাত্র 52। এবং পাকিস্তান এরপরে রিজনও 3 রান করেছেন, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। এক প্রান্ত
প্রান্তে শুধুমাত্র ফখর জামান খেলছিলেন, যার খেলাতে মনে হচ্ছিল যে জয়ের একটা চান্স পাকিস্তানের থাকলেও থাকতে পারে, জেতালেও জেতাতে পারেন ফখর জামান। কিন্তু সেই ফখর জামান যখন 119 রান, দলের যখন 119 রান, তিনি যখন পৌঁছে গিয়েছেন হচ্ছে কি ওই যে 80-এ, সেইখানটা থেকে ফখর জামান তিনি আউট হয়ে গেলেন। কার বলে? সেই গ্লেন ফিলিপসে বলে। গ্লেন ফিলিপসের অফ স্পিনে তিনি এলবিডব্লিউ আম্পায়ার দিলেন, ডিআরএস নিয়েছেন, কিন্তু ডিআরএসও রক্ষা হয়নি। সো ফখর জামান আউট হয়ে গেলেন দলের 119-এর মধ্যে নিজে 84 রান করে, এবং এইখানটা থেকেই হচ্ছে গিয়ে তার কি বলা চলে যে পাকিস্তানের এরপরে আর ম্যাচ জয়ের মতো কোনো অবস্থাতেই তারা আর ছিল না। তারা আর ম্যাচটা জিতবে কিভাবে, জিততেও পারেনি। সালমান আগা শেষে গিয়ে 40 রানের একটা ইনিংস খেলেছেন। কত বড় ব্যবধানে জিততে পারে নিউজিল্যান্ড বা পাকিস্তান, পরাজয়ের ব্যবধানটা কতটা কমাতে পারে, সেটাই আসলে দেখার ছিল। শেষ পর্যন্ত তারা, হারিস রৌফ তার ব্যাটিং করতে পারেনি, ওইখানটাতে 76 রানে তারা ম্যাচটা হেরে যায় 254 রানে আটকে গিয়ে। তাহলে এই যে ম্যাচটা যে হলো ট্রাই নেশন সিরিজের ফার্স্ট ম্যাচ, যেইখানটাতে নিউজিল্যান্ড এইভাবে হচ্ছে কি একটা কমফোর্টেবল ভিক্টরি পেল, তাতে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমি শুরুতেই বলছিলাম, যদি আপনি খেলাটা দেখে থাকেন, ফলো করে থাকেন, তাহলে এটা আপনার কাছে অবভিয়াস, আমার কাছেও তাই। নিউজিল্যান্ডের ব্যাটিং এর শেষ 6টা ওভার, ওই যে শেষ 6 ওভারে তারা 98 রান তুলেছে, এবং ওই সময় গ্লেন ফিলিপস তার ব্যাটে যেই ঝড়টা তিনি তুলেছেন, 70 রান তিনি তুলে নিয়েছেন ওই সময় 26টা বলে। এই যে শেষ 6 ওভার নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে, সেইটাই আসলে কিউইদের এই জয়ে টার্নিং পয়েন্ট। এর সঙ্গে কি আপনি একমত হবেন কিনা? আর এখন ফাইনালে ওঠার ক্ষেত্রে কিউইরা কি ম্যাচে যে জয়ের কারণে পয়েন্টে তো তারা রইলই, নেট রান রেটটাও তারা আসলে বাড়িয়ে নিল বড় ব্যবধানে জয়ের কারণে। ফাইনালে ওঠার ক্ষেত্রে কি তারাই একটুখানি এগিয়ে থাকলো কিনা, নাকি পাকিস্তান এই প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ফাইনালে ওঠার মতো একটা পথ তৈরি করতে পারবে বলে আপনার মনে হয়? জানাতে পারেন মতামতটা।